চ্যাপ্টার 296 ম্যাজিশিয়ান। সে 2 পা সামনে এগিয়ে কফি টেবিলটা পার হল। ক্লাইন মোরেত্তি আড়মোড়া ভেঙে তার হাতের কবজিটা একটু ঝাঁকিয়ে নিল, কিন্তু অস্বাভাবিক কিছুই তার চোখে পড়ল না। জানালার বাইরে টিমটিম করে জ্বলা গ্যাস ল্যাম্পগুলোর দিকে তাকাল সে, যেগুলো বাইরের অন্ধকার আর বিষণ্ণতাকে কিছুটা হলেও দূর করছিল। তারপর আপনমনেই গভীর চিন্তায় বলে উঠল, আমার হাত এখন আগের চেয়ে অনেক বেশি ক্ষিপ্র, আর আমি নিজেও অনেক বেশি চটপটে হয়ে উঠেছি। এমনকি আমার যদি বিয়ন্ডার ক্ষমতা নাও থাকত, শুধু কঠোর পরিশ্রম করেই আমি একজন শীর্ষস্তরের জাদুকর হয়ে উঠতে পারতাম। নিজের এই নতুন রূপান্তরের পর এটাই ছিল তার প্রথম উপলব্ধি। আর নাইট হক্সদের রেকর্ডে ঠিক যেমনটা লেখা ছিল, কোনো পোষণ যদি নির্দিষ্ট কোনো জাদুকরী ক্ষমতা দেয়, তবে সেটা পান করার পরপরই একজন বিয়ন্ডার নিজে থেকেই তা বুঝতে পারে। পুরো ব্যাপারটার খুঁটিনাটি তারা এমনভাবে বুঝতে পারে যেন কোনো এক রহস্যময় উপায়ে সেই জ্ঞান সরাসরি তাদের মস্তিষ্কে গেঁথে দেওয়া হয়েছে। একটু আগেই তো আমার মাথাটা প্রায় বিস্ফোরণে ফেটে যাওয়ার জোগাড় হয়েছিল। ক্লাইন মুচকি হেসে মাথা নাড়ল, তারপর একটু আগে কি অনুভব করেছিল আর সেই সাথে নতুন কি জাদুকরী স্পেল সে পেয়েছে সেগুলো খুব সাবধানে মনে করার চেষ্টা করল। এটা মানতেই হবে যে ম্যাজিশিয়ান সত্যিই সিকোয়েন্স 7-এর একটি অত্যন্ত শক্তিশালী ধাপ, কারণ এর মধ্যে এমন অনেক চমৎকার ক্ষমতা রয়েছে যেগুলো চোখের পলকে ব্যবহার করা যায়। এগুলোর মধ্যে এমন 3টি ক্ষমতা ছিল যেগুলো ক্লাইনের কাছে সবচেয়ে বেশি মূল্যবান আর পছন্দের মনে হল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতাটা হল ড্যামেজ ট্রান্সফার বা আঘাত স্থানান্তর। যতক্ষণ না সে তাৎক্ষণিকভাবে মারা যাচ্ছে এবং যতক্ষণ তার হাত দুটো সামান্য হলেও নাড়ানো সম্ভব হচ্ছে, সে চাইলে শরীরের কোনো মারাত্মক আঘাতকে সরিয়ে হাতের মতো কম গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যেতে পারবে, যার ফলে নিশ্চিত মৃত্যুর আঘাতও সামান্য জখমে পরিণত হবে। বাস্তব যুদ্ধের ময়দানে নিজের প্রাণ বাঁচানোর জন্য এটা একজন বিয়েন্ডারের জন্য খুবই দারুণ একটা ক্ষমতা। একটাই সমস্যা হল, সিকোয়েন্স 7-এ থাকা অবস্থায় এই আঘাত শুধু আমার নিজের শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যাবে, আর এই সুযোগ পাওয়া যাবে মাত্র একবার। হয়তো সামনে যখন আমার সিকোয়েন্স আরও বাড়বে, তখন এই আঘাত অন্য কোনো বস্তু বা মানুষের শরীরেও ট্রান্সফার করা সম্ভব হবে। পুরো ব্যাপারটাই একেবারে জাদুর মতো লাগছে। ক্লাইন ভবিষ্যতের সেই দিনগুলোর কথা কল্পনা করল। দ্বিতীয় স্পেলটি ছিল ফ্লেমিং জাম্প বা আগুনের লাফ। 30 মিটারের মধ্যে সে চাইলে তার ফেলে আসা কোনো আগুনের ফুলকি আর আগে থেকেই জ্বলতে থাকা অন্য যে কোনো আগুনের মাঝে মুহূর্তেই স্থান পরিবর্তন করতে পারবে। এটা অনেকটা টেলিপোর্টেশনের মতোই স্পিরিট ওয়ার্ল্ডের সাহায্যে এই ক্ষমতাটা যেন এক অন্যরকম মাত্রা পেয়েছিল। যাই হোক, জাদুখেলা দেখানোর সময় এই ক্ষমতাটা দারুণভাবে কাজে লাগানো যাবে। ক্লাইন চরম সন্তুষ্টির সাথে মনে মনে নিজেকেই একটু ব্যঙ্গ করল। সবচেয়ে বড় কথা হল, পোষণ হজম করার সাথে সাথে যখন তার সিকোয়েন্স বাড়বে, তখন এই ফ্লেমিং জাম্পের দূরত্ব অনেকখানি বেড়ে যাবে। তৃতীয় ধরনের বিয়ন্ডার স্পেলটি ছিল এয়ার বুলেটস বা বাতাসের গুলি, যেটা ক্লাইনের আগে সিক্রেট অর্ডারের সেই সিউটেড ক্লাউনকে ব্যবহার করতে দেখেছিল। একজন ম্যাজিশিয়ান শুধুমাত্র আঙুল দিয়ে তুড়ি বাজিয়ে কিংবা মুখ দিয়ে শব্দের নকল করে বাতাসের এমন সব প্রজেক্টাইল তৈরি করতে পারে যেগুলোর ক্ষমতা এবং গতি কাস্টম রিভলভার থেকে ছোঁড়া গুলির মতোই মারাত্মক। তাছাড়া পোষণ হজম করার সাথে সাথে আর সিকোয়েন্স বাড়ার পর এগুলোর ক্ষমতা আরও ভয়ঙ্কর রূপ নেবে। ক্লাইনের ধারণা, সিকোয়েন্স 4 বা 5-এ পৌঁছালে সে হয়তো নিজেই আস্ত একটা কামানের গোলা তৈরি করে ফেলতে পারবে। তার মানে এখন থেকে আমার আর বাড়তি রিভলভার বা গুলি কেনার কোনো দরকার নেই, না তাও অন্তত একটা তো কিনতেই হবে। এমন অনেক কাজই তো থাকে যেখানে খামোখা আমার বিয়ন্ডার ক্ষমতা সবাইকে দেখানোর কোনো প্রয়োজন নেই। যে সমস্যা বন্দুক দিয়েই মেটানো যায়, সেটা আসলে কোনো সমস্যাই না। ক্লাইন প্রায় নিজের অজান্তেই মাথা নাড়ল, তারপর অন্যান্য জাদুকরী ক্ষমতাগুলো নিয়ে ভাবতে শুরু করল। চতুর্থ ক্ষমতাটা ছিল পেপার ফিগারিন সাবস্টিটিউট বা কাগজের পুতুলের বদলি। চরম বিপদের মুহূর্তে ম্যাজিশিয়ান চাইলে সাময়িকভাবে একটি কাগজের পুতুলকে নিজের জায়গায় বসিয়ে নিজে অন্য জায়গায় সরে যেতে পারে। এটা তুলনামূলকভাবে বেশ সাধারণ একটা বদলি স্পেল, যেটা শুধু মারাত্মক কোনো আঘাতই ঠেকিয়ে দেয় না, বরং ক্ষতিকর কোনো জাদুটোনার প্রভাবকেও অনেকখানি কমিয়ে আনতে পারে। তার মানে ম্যারিওনেটিস্ট রোসাগো যে এতগুলো কাগজের পুতুল সাথে নিয়ে এসেছিল সেগুলোর আসল কাজ তাহলে এটাই। বেচারা নিশ্চয়ই অনেক আফসোস করেছিল, কারণ ট্রু ক্রিয়েটরের দূষণে আক্রান্ত হওয়ার পর কাগজের পুতুল ব্যবহার করে পালানোর কোনো সুযোগই সে পায়নি। এই স্পেলের সবচেয়ে বড় সমস্যাটা হল, এর জন্য আগে থেকেই সব জিনিসপত্র তৈরি করে রাখতে হয়, অর্থাৎ কাগজের পুতুলগুলো আগেভাগেই কেটে প্রস্তুত রাখতে হবে। 5th ইপোকের শুরুর দিককার সময়ে যেসব বিয়ন্ডাররা এই ধরনের জিনিস সাথে নিয়ে ঘুরত, সবাই তাদেরকে নির্ঘাত কোনো ডাকিনীবিদ্যার চর্চাকারী কালো জাদুকর বলে ধরে নিত। আর এখন যদি কেউ আমার কাছে এসব দেখে ফেলে, তবে সবাই সবচেয়ে আগে আমাকেই সন্দেহ করবে। ক্লাইন গভীরভাবে এই পেপার ফিগারিন সাবস্টিটিউট ক্ষমতার ব্যবহার আর এর সীমাবদ্ধতা নিয়ে ভাবতে লাগল। পঞ্চম জাদুকরী ক্ষমতাটার নাম ছিল ফ্লেম কন্ট্রোলিং বা আগুন নিয়ন্ত্রণ।
নাম শুনেই বোঝা যাচ্ছে একটা সাধারণ ইশারায় ৩০ মিটারের ভেতরের যে কোনো আগুন নিজের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও এই সীমানার ভেতর থাকা নির্দিষ্ট কিছু জিনিসে সহজেই আগুন ধরিয়ে দেওয়া যাবে। একবার পোষণ পুরোপুরি হজম হয়ে গেলে অথবা আমি যখন এর পরের সিকোয়েন্সে যাব তখন শূন্য থেকেই একটা ঘূর্ণায়মান আগুনের কুণ্ডলী তৈরি করে ফেলা যাবে। ষষ্ঠ ক্ষমতাটা ছিল ইলুশন ক্রিয়েশন বা বিভ্রম তৈরি। চারপাশের পরিবেশকে প্রভাবিত করে এমন কিছু বিভ্রম তৈরি করা সম্ভব যেগুলোর রং, শব্দ এবং গন্ধ একদম বাস্তবের মতোই নিখুঁত হবে, আর এর সাহায্যে অনায়াসেই নকল জিনিসকে আসল বলে চালিয়ে দিয়ে শত্রুকে ধোঁকা দেওয়া যাবে। ম্যাজিশিয়ানদের এটাই তো আসল বৈশিষ্ট্য। ক্লাইন আপনমনে একটু হাসল, তারপর জানালার দিকে এগিয়ে গিয়ে গভীর তৃপ্তির সাথে রাস্তার রাতের দৃশ্য উপভোগ করতে লাগল। সপ্তম ক্ষমতাটা ছিল পানির নিচে শ্বাস নেওয়ার একটা ছদ্ম উপায়। এর মূল নিয়মটা হল অদৃশ্য এবং অত্যন্ত সরু একটি বাতাসের পাইপ তৈরি করা, যার সাহায্যে ম্যাজিশিয়ান পানির নিচে স্বচ্ছন্দে শ্বাস নিতে পারবে এবং নিজেকে প্রায় মৎস্য মানবে পরিণত করতে পারবে। তবে সমস্যা হল এই বাতাসের পাইপটার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে। বর্তমানে ক্লাইন এই পাইপটা মাত্র ৫ মিটার লম্বা রাখতে পারে, যার মানে হল পানির গভীরতা যদি ৫ মিটারের বেশি হয় তবে তার ডুবে মরার সম্ভাবনা আছে। অবশ্য পোষণ হজম করার সাথে সাথে এবং সিকোয়েন্সে এগিয়ে যাওয়ার পর এই বাতাসের পাইপের লম্বাও অনেকখানি বেড়ে যাবে। অষ্টম জাদুকরী ক্ষমতাটা হল বোন সফটনিং বা হাড় নরম করা। এর সাহায্যে একজন ম্যাজিশিয়ান হাতকড়া, দড়ি এবং যে কোনো বাক্সের ভেতর থেকে অনায়াসেই নিজেকে মুক্ত করে আনতে পারে। এটাও জাদুকরদের দারুণ একটা বৈশিষ্ট্য। ক্লাইন বেশ ফুরফুরে মেজাজে কথাটা ভাবল। নবম ক্ষমতাটা ছিল মূলত ক্লাউনদের সেই কাগজের টুকরোকে ছুরিকাচিতে পরিণত করার ক্ষমতার উন্নত একটা রূপ, যাকে বলা হয় ড্রয়িং পেপার অ্যাজ ওয়েপন্স বা কাগজকে অস্ত্রে পরিণত করা। এর সাহায্যে কাগজকে শুধু ধারালো অস্ত্রে পরিণত করাই যায় তা নয়, বরং সাময়িকভাবে সেটাকে বেসবল ব্যাট বা ইটের মতো ভারী অস্ত্রেও রূপান্তর করা সম্ভব। একজন ম্যাজিশিয়ানের এই হল প্রধান ৯টি স্পেল বা জাদুকরী ক্ষমতা। যদিও আক্রমণ বা আত্মরক্ষার দিক থেকে এগুলো খুব বেশি শক্তিশালী ছিল না, আবার এগুলো দেখতেও খুব একটা অদ্ভুত রকমের নয়, কিন্তু বৈচিত্র্যের দিক দিয়ে এগুলোর কোনো তুলনাই হয় না। এগুলোর কারণে ক্লাইনের শক্তি মুহূর্তের মধ্যে এক ধাপের বেশি বেড়ে গিয়েছিল, আর তার বেঁচে থাকার এবং পালানোর সুযোগ আগের চেয়ে বহুগুণ উন্নত হয়েছিল। তাছাড়া ম্যাজিশিয়ানরা চোখের পলকে স্পেল ব্যবহার করতে পারে। বিয়ন্ডারদের এই সিকোয়েন্সটিতে আলাদা করে কোনো মন্ত্র পড়ার বা আধ্যাত্মিক শক্তি ঢোকার কোনো প্রয়োজন হয় না। শুধুমাত্র সাধারণ একটা ইশারার সাহায্যেই তারা যে কোনো স্পেল বা জাদুকরী ক্ষমতা প্রয়োগ করতে পারে। এছাড়াও পোষণের প্রভাবে ক্লাইন বেশ কিছু ছোটখাটো জাদুকরী কৌশলও শিখেছিল, তবে সেগুলো বাস্তবে খুব একটা কাজে লাগার মতো নয়। এখন বোধহয় আমাকে মোটামুটি একজন ভালো বিয়ন্ডার হিসেবে মেনে নেওয়াই যায়। ক্লাইন নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল। ঠিক যখন সে একটু হাঁটাহাঁটি করার জন্য বাইরে বের হয়ে ব্রেভার্টস বার থেকে আরেকটা রিভলভার এবং কিছু গুলি সংগ্রহ করে আনার কথা ভাবছিল, ঠিক তখনই জানালার বাইরের গ্যাস ল্যাম্পগুলো, যেগুলো কিনা লাল চাঁদের আলোকে ম্লান করে দিচ্ছিল, সেগুলো হঠাৎ করেই অদ্ভুত এক গাঢ় অন্ধকারে ছেয়ে গেল। ক্লাইন চমকে গিয়ে ওপরের দিকে তাকালো এবং দেখল যে কালো মেঘ আর কুয়াশা পুরোপুরি কেটে গেছে, আর তার আড়াল থেকে স্পষ্ট বেরিয়ে এসেছে সেই লাল চাঁদ, যেটা দেখতে অর্ধচন্দ্রের চেয়ে সামান্য একটু বড়। চোখের পলকে চাঁদের আকারটা একটা সম্পূর্ণ বৃত্তে পরিণত হল, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা এক্কেবারে রক্তের মতো লাল রঙের পূর্ণিমার চাঁদে রূপ নিল। অথচ গত পূর্ণিমার পর মাত্র ২ সপ্তাহ পার হয়েছে। সাধারণ ক্যালেন্ডার অনুযায়ী বা জ্যোতির্বিজ্ঞানের নিয়ম মানলে পরবর্তী পূর্ণিমা আসতে এখনও অন্তত ১০ দিনের মতো বাকি। এটাই কি সেই ব্লাডমুন? ক্লাইনের ঠোঁট দুটো সামান্য নড়ে উঠল। সে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেই আপন মনে বিড়বিড় করল। এই পৃথিবীতে চাঁদের পরিবর্তনগুলো যেমন নিয়মের মধ্যে হয়, তেমনি মাঝে মাঝে সব নিয়ম ভেঙেও দেয়। সাধারণত ক্লাইন তার আগের জীবনে ঠিক যেমনটা দেখেছিল, এখানকার চাঁদও ঠিক তেমনই, কিন্তু প্রতি বছর কয়েকবার হঠাৎ করেই এই চাঁদ একদম গোল আর রক্তের মতো গাঢ় লাল হয়ে ওঠে। এমন এক পরিস্থিতির কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বা যুক্তি কারও জানা নেই। কখনো কখনো বছরে মাত্র একবার এমনটা ঘটে, আবার কখনো বছরে ৪-৫ বারও এটা হতে দেখা যায়। জ্যোতির্বিজ্ঞানী থেকে শুরু করে রহস্যবাদীদের কেউই এই অদ্ভুত ঘটনার কোনো সঠিক ব্যাখ্যা বা নির্দিষ্ট কোনো ধরন বের করতে পারেনি। তাই আপাতত সবাই এটাকে একটা সমাধান না হওয়া ধাঁধা হিসেবেই এড়িয়ে চলে। তারা ঠাট্টা করে বলে যে হয়তো দেবীর মেজাজ ভালো নেই, আর কোনো নারীর মেজাজ পরিবর্তনের যে নির্দিষ্ট কোনো নিয়ম নেই সেটা তো সবারই জানা। অবশ্য কারণটা না জানা আর এই ঘটনার মূল রহস্য বুঝতে না পারার মানে এই নয় যে এর কোনো প্রভাব নেই। রহস্যবিদ্যায় মানুষ এই অবস্থাকে ব্লাড মুন বা রক্তিম চাঁদ বলে থাকে। তাদের বিশ্বাস এই সময় মানুষের ভেতরের নেতিবাচক আবেগগুলো তীব্রভাবে মাথাচাড়া দিয়ে ওঠে এবং এটি আন্ডারওয়ার্ল্ড বা পাতালপুরী এবং স্পিরিট ওয়ার্ল্ডের শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেয়।
এমনকি এই সময় যদি মৃতদের আত্মাকে ডাকা হয় তবে হয়তো তারা কবর ফুঁড়ে বেরিয়েও আসতে পারে। এই বছর নিয়ে এটা বোধহয় দ্বিতীয়বার হল, তাই না? ক্লাইন জানালার কাছে দাঁড়িয়ে পরিষ্কার আকাশ আর থালার মতো গোল টকটকে লাল উজ্জ্বল চাঁদের সৌন্দর্য উপভোগ করতে লাগল। তার কাছে মনে হল সে এখন শারীরিকভাবে বেশ ভালো অবস্থাতেই আছে। চারুড বড়র একটি অ্যাপার্টমেন্টের ভেতরে দৃশ্য। ফোর্সওয়াল, যে কিনা আজ রাতে একটি গোপন আসরে যোগ দিয়েছিল, সে আর সেন্ট জর্জ বড়তে তার সেই 2 বেডরুমের অ্যাপার্টমেন্টে ফিরে যেতে পারেনি। সে বসার ঘরের একটা সোফায় পা গুটিয়ে বসে মাংস আর সবজি দিয়ে তৈরি নতুন এক ধরনের রুটি চিবোচ্ছিল। সে তার চুলগুলো খোলা রেখেছিল আর তার আগামী উপন্যাসের গল্পটা নিয়ে গভীরভাবে ভাবছিল। হঠাৎ সে ভুরু কুঁচকাল এবং হাতের খাবার আর কলমটা ছুঁড়ে ফেলে দিল। জানালার বাইরের চাঁদের আলো ক্রমশ আরও তীব্র আর গাঢ় লাল হতে লাগল, আর ফোর্সের চেহারায় যন্ত্রণার ছাপ আরও বেশি স্পষ্ট হয়ে উঠল। প্রতি পূর্ণিমাতেই সে এমন কিছু অদ্ভুত প্রলাপ শুনতে পায় যেগুলো তাকে প্রায় পাগল করে ছাড়ে। দুম! সে সোফা থেকে নিচে পড়ে গেল, তার পুরো শরীর যন্ত্রণায় মোচড়াতে লাগল আর সে ছটফট করতে থাকল। কিছুক্ষণ পর সে নিজের এক মুঠো চুল ছিঁড়ে ফেলল, কিন্তু সেই ব্যথা তার মাথার ভেতরের বিস্ফোরণের অনুভূতিকে একটুও কমাতে পারল না, এমনকি ছুরি দিয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার তীব্র ইচ্ছেটাকেও দমাতে পারল না। আবার শুরু হয়ে গেল। ব্যথায় কাতরাতে কাতরাতে ফোর্স বিড়বিড় করে উঠল। যন্ত্রণার চোটে তার পা দুটো একদম সোজা আর শক্ত হয়ে গিয়েছিল। সে মুক্তি পাওয়ার আশায় ভীষণ কষ্টে তার বিশ্বাসের ঈশ্বরের নাম জপ করতে শুরু করল। মহান গড অফ স্টিম অ্যান্ড মেশিনারিজ, আপনিই সবকিছুর কেন্দ্রবিন্দু, আপনিই মূর্ত প্রতীক, আপনি একজন কারিগর, একজন রক্ষাকর্তা, আপনি প্রযুক্তির মহিমা, পরম মহিমা। এভাবে বারবার প্রার্থনা করার পরও ফোর্সের কষ্ট একটুও কমল না, বরং তা আগের চেয়ে আরও ভয়ানক হয়ে উঠল। দুম! সে পাগলের মতো এদিক ওদিক গড়াগড়ি খেতে লাগল, যার ধাক্কায় কফি টেবিলটা উল্টে গেল এবং তার ওপর রাখা বইগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। আর সহ্য করতে না পেরে ফোর্স পাগলের মতো তার নখ দিয়ে কফি টেবিলের কাঠের পায়াটা আঁচড়াতে শুরু করল। একটার পর একটা গভীর আঁচড়ের দাগ বসানোর সাথে সাথে কানে তালা লাগার মতো এক বিদঘুটে শব্দের সৃষ্টি হতে লাগল। খট! তার হাতের নখগুলো ভেঙে গেল। তার মাথার চুলগুলো অস্বাভাবিক দ্রুতগতিতে লম্বা হতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে তার মনে হল আজ রাতেই সে নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারাবে আর একটা ভয়ঙ্কর দাণ্ডে পরিণত হবে। সে এর মাঝেই বেশ কয়েকজন ঈশ্বরের পবিত্র নাম জপ করে ফেলেছে, কিন্তু কোনো জায়গা থেকেই সে সামান্যতম কোনো সাহায্য বা আরাম পেল না। আমি মরে যাব, আমি নির্ঘাত মারা পড়ব। মেঝেতে গড়াগড়ি খেতে খেতে ছটফট করার সময় হঠাৎ তার চোখে একটা কাগজের টুকরো পড়ল, যেটার ওপর প্রাচীন হার্মিস ভাষায় কিছু শব্দ লেখা ছিল। এটা ছিল সেই রহস্যময় মন্ত্র যেটা শিও দেরেচা হিস্ট্রি অব দ্য লোয়েন কিংডমস অ্যারিস্টোক্রেসি বইটার ভেতর খুঁজে পেয়েছিল। তার এই মন্ত্র জপের কারণে এমন এক অস্তিত্ব ছুটে এসেছিল যাকে সবাই অশুভ আত্মা বলেই ধরে নিয়েছিল, এমনকি যদি সেটা কোনো অশুভ আত্মাও হয়ে থাকে। যদি তুমি আমাকে সাহায্য করতে পারো, আমি সবকিছু মেনে নিতে রাজি আছি। ফোর্সের ঘোলাটে মস্তিষ্কে বিদ্যুৎ বেগে এমন একটা চিন্তাই খেলে গেল। সে কোনো রকমে তাকানোর চেষ্টা করল আর নিজের শরীরের শেষ বিন্দু শক্তিটুকু জমিয়ে ফিসফিস করে বলে উঠল, দ্য ফুল যে এই যুগের নয়, ধূসর কুয়াশার ওপরে থাকা সেই রহস্যময় অধিপতি, হলুদ আর কালো সেই রাজা যার হাতে রয়েছে সৌভাগ্যের চাবিকাঠি। আমাকে বাঁচান, আমাকে বাঁচান।